প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ঘিরে ধরা প্রতিপক্ষকে, বাঁচার আকুতির বিপরীতে বন্দুকের স্থির নল, একের পর এক বুলেট, নিথর দেহ লুটিয়ে পড়ে ফুটপাতে। কি তাদের পরিচয়? কারা করল খুন? খুলনার আদালতের সামনে জোড়া খুনের ঘটনা বলছি। নড়ে চড়ে বসে প্রশাসন, তার মধ্যেই একই দিন সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে অস্ত্রধারীদের শিকার আরেক যুবক। হতবিহ্বল পুরো দেশ, খুন আতঙ্কে খুলনা। দিন দিন যেন আরও ভয়ানক হয়ে উঠছে জেলার অপরাধ সাম্রাজ্য। সন্ত্রাসীদের হাতে হাতে মারণাস্ত্র দিনের আলোয় অন্ধকার দেখাচ্ছে নগরবাসীকে। হঠাৎ করে এমন অশান্ত হওয়ার কারণ কি? সরেজমিনে ভয়ের চাদর ভেদ করেছে ক্রাইম সিন এবারের পর্বে। ৩০ নভেম্বর রোববার, কর্মব্যস্ত নগরবাসীর সপ্তাহের প্রথম দিন। তাই আদালত প্রাঙ্গণ ও এর আশপাশে মানুষের আনাগোনা ছিল একটু বেশি। স্বাভাবিক চলছিল সব কাজকর্ম। কেউ এসেছিলেন হাজিরা কিংবা জামিন নিতে, কেউ মামলা পরিচালনা করতে, আবার কেউ বা ব্যক্তিগত কাজে। তেমনি একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। সবকিছু স্বাভাবিকই চলছিল। মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে চায়ের দোকানে দাঁড়ান। উদ্দেশ্য, দুজনে একসাথে চা পান করে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। মুহূর্তেই ৬-৭ জন ঘিরে ধরেন তাদের। দুজনের মাথায় পিস্তল ঠেকিয়ে মুহুর্মুহু গুলি করা হয়। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। ঘড়ির কাঁটায় এখন 12টা 10। গত রোববার খুলনার একটি আদালতে হাজিরা দিয়ে ঠিক এই সময় মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন হাসিব ও রাজন। তারা গেট থেকে বেরিয়ে ঠিক 10 থেকে 15 গজ দূরের এই বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মোটরসাইকেল রেখেছিলেন। তারপর পাশেই থাকা চায়ের দোকানে তারা চা পানের জন্য দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় 6 থেকে 7 জনের একটা সশস্ত্র সন্ত্রাসী দল তাদেরকে ঘিরে ধরে এবং 2 জনের মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করে। এরপর যখন হাসিব এবং রাজন মাটিতে লুটিয়ে পড়ে, তারপর তাদেরকে চাপাতে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঠিক এই পথ দিয়েই পালিয়ে যায়, খুব স্বাচ্ছন্দ্যে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এই পুরো ঘটনাটি ঘটেছে খুলনার এই আদালত প্রাঙ্গণের শত শত মানুষের সামনে। ছিল পুলিশও, কিন্তু তখন এই সময় তারা কেউ এগিয়ে আসার সাহস পায়। খুলনায় প্রতিনিয়ত এইভাবে জনসম্মুখে দিবালোকে হত্যাযজ্ঞ ঘটেই চলেছে। এই মৃত্যুর কারণ খুঁজতে বেরিয়ে পড়ে টিম যমুনা। গন্তব্য হাসিবের বাড়ি। খুলনা শহরের নতুন বাজার লঞ্চঘাট এলাকার একটি চর বস্তির শেষ প্রান্তে বাড়ি হাসিব হাওলাদারের। বস্তির ছোট গলি দিয়ে বাড়ির সামনে যেতেই দেখা যায় টিনের আধাপাকা বাড়ি। এই বাড়িতেই থাকতেন হাসিব, তার মা ও স্ত্রীসহ 2 মেয়ে। হাসিব মারা যাওয়ার পর আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, তাই স্ত্রী মেয়েদের নিয়ে চলে গেছেন বাবার বাড়ি। মা একলা পড়ে আছেন সেখানে। তবে টাকার অভাবে চোলা জ্বলেনি, খাওয়া হয়নি দুপুরে। হাসিবের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের অন্যান্য সদস্যরা। বাড়ির সামনে যেতেই ঘিরে ধরেন প্রতিবেশীরা। ঘর থেকে বেরিয়ে আসেন হাসিবের মা। কে বা কারা হাসিবকে হত্যা করেছে তা বলতে পারেন না তিনি। পুলিশ প্রশাসন একের সামনে হয়েছে, এখন আমরা সেইটা তো দেখিনি। আমাকে শত্রু যে আমাকে কে তা আমরাও জানি না। নির্দোষ আমরা কিছু বুঝিও নেই আর জানিও না। কার নামে ধরেন, আমি যদি চোখ দিয়ে না জানি, আমি কার নামে মামলা করব? কেন নামে মামলা করে আমার কারে শত্রু বানাবো? স্থানীয়রা জানান, হাসিব মারা যাওয়ার পর তার মাকে দেখার আর কেউ নেই। ছোট ছেলে রয়েছে, তবে তিনি তার পরিবার নিয়ে থাকেন অন্য এলাকায়।
এই 10 দিনের ভিতরে এই 2 দিন গেছে বাপের বাড়ি, এই 8 দিনে গল্লির মানুষে তারে ভাত খায়, এ গাড়ি দিয়ে 1 থাল দেয়, ও গাড়ি দিয়ে 1 থাল দেয়, অথচ তার ঘরে 1 কেজি চাল নেই, 2 হেন কাঠ নাই, একটু তেল নাই, একটু নুন নাই। ওই হাসি বিচলাতো সংসার, ওই যে নাই এখন দেখেন সব বুট ঘরে, নাই রান্না বাড়া, নাই বাবা বাজার ঘাট, বউটা চলে গেছে বাবা বাপের বাড়ি, মা ওই যে ঘরে না খাওয়া পড়া, বোন একটা ওই ঘরে থাকে, সে তো কোনো কাজকর্ম করে না। এবার আমাদের গন্তব্য একই সাথে নিহত রাজনের বাড়ি। রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে বাড়ি রাজনদের। এজাজ শেখের একমাত্র ছেলে রাজন। রাজনের 4 বছরের একটি মেয়ে আছে। গ্রামের মেঠো পথ দিয়ে সেই বাড়িতে গিয়ে দেখা যায় দোতলা বাড়িতে শুনশান নীরবতা। খবর দিতে কিছুক্ষণের মধ্যে বাইরে থেকে চলে আসেন এজাজ শেখ। দোতলায় বসেই কথা হয় তার সাথে। ছেলে হত্যার ঘটনায় তিনিও মামলা করেননি। কে বা কারা ছেলেকে হত্যা করেছে তা জানেন না তিনি। নতুন করে আর কোনো শত্রু বাড়াতেও চান না তারা। তাই ছেলে হত্যার বিচার চেয়েছেন স্রষ্টার কাছে। সিসি ফুটেজে তারা কেন প্রশাসনটা এখনো কিছু করতেছে না আমার একটু দাবি। ঢাকাতে করেছে, এই সেদিনকার ওই যে কয়জন 3জন কয়জন ধরলো না, এদেরকে ধরেছে, হ্যাঁ এদের বাধি আছে, এদেরই আছে আজ আমি বাধি নেই আর আমি পারবো না, আমি যেটা দেখিনি আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার ছেলেরা মারিছে, এর বিচারে তারাও পাবে, আল্লাহও করবে, এর বিচারে অবশ্য হবে। আমার ছেলের জন্য যত লোক কাঁদতেছে এখনো পর্যন্ত, এদের চোখের পানি বৃথা যাবে না। প্রকাশ্যে জনসম্মুখে আদালতের মতো একটি স্পর্শকাতর জায়গায় এভাবে 2 জনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার পেছনে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ভুক্তভোগী 2 পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার থেকে মামলা না করায় আমরা 3 দিন অপেক্ষাও করছি। পরে যেহেতু একটা ধর্তব্য অপরাধ সংঘটিত হয়েছে, এ কারণে আমাদের সাব ইন্সপেক্টর এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটা এজাহার দায়ের করেছি। এই মামলায় আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি, আর বাকি কয়েকজনকে আমরা শনাক্ত করছি। তাদের অবস্থানও আমরা জানছি, তাদের ব্যাপারে আমাদের অভিযান চলছে। আমরা খুব শীঘ্রই আমরা এই যে বাকি যারা আসামি এই ঘটনা সংঘটিত করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম করব। একই দিন রাত 9টার দিকে লবণচড়া থানা এলাকার জিন্নাপাড়ায় তাহের দর্জির মোড়ে পান্না খানের চায়ের দোকানে বসেছিলেন কাজী সম্রাট। তিনি পাশের শিপইয়ার্ডে অফিস সহকারীর কাজ করেন। হঠাৎ একটি মোটরসাইকেলে 3 জন এসে দোকানে ঢুকে তার হাতে গুলি করেন। পিস্তল দিয়ে আঘাত করেন মাথায়। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন কি ঘটেছিল তা জানতে সেই এলাকায় টিম যমুনা। এই ঘটনায় আদালতে কোনো মামলা হয়নি। গুলি করার 15-20 মিনিট আগে এসে এখানে চুপ করে বসে আছে। এমনি ছেলেটা আমার দ্বারা আসে, 10-15 মিনিট আসে, আমি যতদূর দেখছি এখানে বসে আসে চুপ করে বসেই থাকে। গুলি করার আগ মুহূর্তে বলছে যে তুই মেয়েদের ডিস্টার্ব করিস, মেয়েদের হাত ধরে টানিস, তুই বাইরে তোরে গুলি করে মাইরে ফেলাবো। গুলি করছে কোথায় তখন তো আমি দেখিনি, আমি সিগারেট দিছি, ঠাস করে উঠছে জাস্ট এইটুক জানি, কিন্তু দেখছি ওর এখান থেকে এই রক্ত পড়ে। তো আমি সবার কাছেই বলেছি ডানায় গুলি করেছি। এই শহরে সূর্য ওঠে আতঙ্ক নিয়ে। সারাদিনই মানুষকে উৎকণ্ঠায় থাকতে হয়, এই বুঝি কোনো মায়ের কোল খালি হওয়ার খবর এলো। খুলনা এক সময় শান্তির নগরী হিসাবে পরিচিত ছিল। এখানে মানুষের মধ্যে সৌহার্দ্য ছিল, ভালোবাসা ছিল, একে অপরের ভালো মন্দ বোঝার এবং সহযোগিতা করার মানসিকতা ছিল। কিন্তু বর্তমান সময়ে ঘরে বাইরে, নদীতে, রাস্তাঘাটে, এমনকি আদালত পাড়ায় পর্যন্ত মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই। এর পরিপ্রেক্ষিতে খুলনার মানুষ এখন কিন্তু আতঙ্কের বসবাস করছে এবং তারা তাদের জীবনের নিশ্চয়তা, বাইরে গিয়ে ফিরে আসবো কিনা এই নিশ্চয়তা কিন্তু তাদের মধ্যে নাই। এটার মূল কারণ হচ্ছে যে বর্তমান 5ই আগস্টের পর কিছু সন্ত্রাসী তারা এই ধরনের অকারেন্সগুলো করে যাচ্ছে এবং বিশেষ করে মাদক নিয়ে একটা মানে প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে একটা প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে এই ধরনের মানে দ্বন্দ্বতার কারণেই এই হত্যাগুলো হয়ে যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ডের বিস্তারিত আপনারা দেখলেন।
এসব ঘটনার আরও কাছাকাছি থেকে খোঁজ রেখেছেন যমুনা টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান শেখ আল এহসান। তিনি আছেন আজকে আমাদের সঙ্গে ক্রাইম সিনের স্টুডিওতে। এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিনে। বলবেন শুরুতেই যে এলাকাবাসী কি বলছে, হুট করে কেন এত অশান্ত হয়ে উঠল খুলনা? আসলে গত 5ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী অনেক সন্ত্রাসী কারাগার থেকে ছাড়া পেয়েছেন। এখন তারা পুলিশও অন্যদিকে তাদের মতো আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছে না, বা তাদের সেই ক্ষমতাও তারা ব্যবহার করতে পারছে না। এই সুযোগে সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের নিজেদের মাদক বা আধিপত্যের গণ্ডি বাড়াতেই এই হত্যাকাণ্ডগুলো ঘটছে। এখানে এহসান, আমরা যেটি দেখছি যে সন্ত্রাসীরা তো আগে থেকে আমরা দেখেছি কিছুটা আড়ালে থাকে এবং অপরাধ করার পরে তারা গা ঢাকা দেয়, এই ধরনের প্রবণতা ছিল। তবে খুলনার যে ঘটনাগুলো আমরা দেখছি যে একেবারে প্রকাশ্য দিবালোকে এসে জনসম্মুখে গিয়ে মানুষকে গুলি করে হত্যা করছে সন্ত্রাসীরা। এই যে তাদের সামনে চলে আসা বা দিনের আলোয় এরকম অপরাধে জড়িয়ে পড়া, এখানে আসলে কোন অনুপ্রেরণা কাজ করছে? কেন তারা একেবারে প্রকাশ্য দিবালোকে আসার সাহস কোত্থেকে পাচ্ছে? আসলে এক সময় যেটা হতো রাতের আধারে বা গোপনে হত্যা করা বা পূর্ব শত্রুতা, এখন যেটা প্রকাশ্যে হওয়ার এটা হচ্ছে আধিপত্যটা ধরে রাখা, যে আমার আধিপত্য বেশি, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় এরকম হত্যাকাণ্ড ঘটাতে পারি। এবং এর পিছনে আরেকটা আছে চাঁদাবাজি। আমি যতটা আমাকে প্রমাণ করতে পারবো, চাঁদার পরিমাণ তত বাড়বে এবং মানুষ সহসাই আমাকে চাঁদা দিয়ে দেবে। এইরকম আধিপত্যের বিস্তারটাকে সামনে রেখেই সন্ত্রাসীরা এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটছে। আমি যদি বলি, আপনার আদালতের সামনে যে 2টা হত্যাকাণ্ড ঘটেছে, এরা কিন্তু কারাগার থেকে ছাড়া পাওয়ার পর এরা কিন্তু প্রকাশ্যেই ঘুরে বেরিয়েছে, কিন্তু তাদেরকে তখন কিন্তু হত্যা করা হয়নি। এমন একটা জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে যেন সবার মধ্যে একটা ভীতি কাজ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রকাশ্যে বা যেভাবে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, আলোচিত হত্যাকাণ্ড, এর কিন্তু কোনোটাই মামলা হচ্ছে না। তার মানে যারা ভুক্তভোগী পরিবারগুলোও কিন্তু নিরাপত্তাহীনতায় আছে। আমরা দেখেছি প্রতিটা মানুষের বাড়িতে গেছি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বাবা মা ভাই বোনের সাথে কথা বলেছি, কিন্তু তাদের যে আকুতি, তারা কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। মানে নিজের ছেলে, নিজের ভাই মারার যে এটা তাদের অনুভূতি তাদের আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পারছে না। তারা বলছেন, যেখানে আদালতের সামনে এরকম একটা হত্যাকাণ্ড হতে পারে, সেখানে আমার ঘরের মধ্যে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো সময় আমাকে খুন করা তাদের কাছে কোনো ব্যাপারই না। সুতরাং আমি কার কাছে নিরাপত্তা চাইব? এটাই হচ্ছে এখন খুলনার বর্তমান পরিস্থিতি। এসান, চাঞ্চল্যকর এই ঘটনাগুলো নিয়ে আমরা জানছিলাম। খুলনায় অপরাধের আরও অনেক ধরন রয়েছে, খুনের আরও নানা আকার রয়েছে, আমরা সেগুলো নিয়েও জানবো, ফিরবো আপনার কাছে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত ক্রাইম সিনে। শিল্পনগর নামটি ছাড়িয়ে একসময় খুলনা পরিচিতি পায় যে নামে, সেটি হলো এরশাদ শিকদার। কুখ্যাত খুনি হিসেবে পরিচিত ছিলেন তিনি। এখনও ঘুরে ফিরে কেউ খুলনায় আসলে নামটি উচ্চারণ করেন। 2004 সালের 10 মে খুলনার কারাগারে ফাঁসি হয় তার। সেই নগরে আবার খুনের রাজত্ব কায়েম করেছে দুর্বৃত্তরা। শুধুমাত্র পুরুষদেরই টার্গেট করছে না সন্ত্রাসীরা, তাদের হাত থেকে নিরাপদ নয় নারী শিশুরাও। কিন্তু একসময়ের এরশাদ শিকদারের খুলনা এখন কারা নিয়ন্ত্রণ করছে, সেটাই জানার চেষ্টা করব এবার। গত 16 নভেম্বর ঘটে যায় আরেকটি মর্মান্তিক হত্যাযজ্ঞ। নগরের লবণচড়া থানার মোল্লাপাড়ার দরবেশ গলির শেফার আহমেদের বাড়িতে পাওয়া যায় তার 8 বছরের ছেলে মুস্তাকিম, 6 বছরের মেয়ে ফাতিহা ও তাদের নানি মুহিতুন্নেসার রক্তাক্ত মরদেহ। দুপুরের পর কোনো এক সময় তাদের খুন করে লাশ রেখে দেওয়া হয় পাশের ঘরে। এরপর প্রধান ফটকের সামনের লাইটের সুইচ ভেঙে ফেলে ঘরের মধ্যে ওত পেতে বসে থাকেন হত্যাকারীরা। উদ্দেশ্য ছিল শেফার আহমেদ ও তার স্ত্রী সন্ধ্যায় চাকরি থেকে বাসায় ফিরলে তাদেরও হত্যা করা। কিন্তু তার আগেই ওই বাড়িতে চলে আসেন 2 শিশুর গৃহশিক্ষক। বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ দেখে তিনি বাইরে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আসেন শেফারের স্ত্রী। 2 জন মিলে ডাকাডাকি করতে থাকেন। এরই মধ্যে চলে আসেন শেফার। প্রধান ফটক পার হয়ে 3 জন মিলে ঘরের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন।
কারো সাড়া না পেয়ে ও দরজা খুলতে ব্যর্থ হয়ে পেছনের ঘরের দিকে চলে যান। এরপর তিনজনের রক্তাক্ত মরদেহ খুঁজে পান তারা। তাদের চিৎকারে আশপাশের লোক ছুটে এলে ঘরের দরজা খুলে পালিয়ে যান দুর্বৃত্তরা। ঘটনার পর নিজেদের নিরাপত্তাজনিত ঝুঁকিতে বাড়িতে আর থাকেন না বাবা মা। বাবা শেফার আহমেদ চাকরি করেন খুলনা চেম্বারে। আমাদের এবার গন্তব্য সেখানেই। শেফার আহমেদকে নিয়ে আমরা চললাম তাদের বাড়িতে। নিজের হাতে তালা খুলে ঢুকলেন। এরপর নিজের মুখেই বর্ণনা করলেন সেদিনের ঘটনা। আটকানো ছিল তো, টিচার এসে নক করে খুলতে পারিনি। পরে আমার ওয়াইফ যখন আসে তখন এই যে এই সাইড থেকে এই যে এই পাশ থেকে এইটা লকটা উঠায় ও খুলছিল। আমরা ঢুকে খোলার পরে এই ফার্স্ট হচ্ছে আমার ঘরের যে দরজাটা, এইখানে এসে ওরা ধাক্কায় কিন্তু কোনো ভিতর থেকে কোনো সাড়া শব্দ তখন পায় না। তার মধ্যে ধরেন ওরা ওই ধাক্কাধাক্কি করার সময় ওই টাইমে আমি চলে আসি। 4-5 মিনিটের ব্যবধানে আমি এসে আমার মোটরসাইকেলটা ওখানে রেখে আমি এই যে আমার লাইটটা বন্ধ দেখি আমি গেট খুলে দেখি ওরা চিল্লাপাল্লা করতেছে, আমার ওয়াইফও চিল্লাপাল্লা করতেছে, ওদের ডাকতেছে। তখন আমি বলি যে লাইটটা জ্বালাওনি কেন? বলতেছে লাইট এই যে ভাঙা, ওই যে সুইচ বোর্ডটা যে ভেঙে ফেলছে, এই যে এটা ভাঙা, এটা ভেঙে বড় হয়। এখন আমি বললাম যে এটা আমি ভাবছি মানে আমার শাশুড়ি এটা জ্বালাতে যে বসে গেছে বা কিছু, কিন্তু এরকম দেখে আমার একটু খারাপ লাগছে যে এরকম হওয়ার তো কথা না। আমার ভিতরে মানে অস্থিরতা এত পরিমাণে বেড়ে গেছে, আমি মানে কি বলবো, আমার পর্যন্ত বাচ্চাদের এসে যে প্রতিদিন যেভাবে দেখি নাই, ওরা এখানে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে সবসময়। আমার এখানে মুরগি থাকে, ওদের নিয়ে সারাদিন সেনা চেটকা করে, ওদের নিয়ে খেলে ওদের খেলা। এখানে এসে ধাক্কায় কিন্তু এটাও ভিতর থেকে বন্ধ, ওইটাও বন্ধ, এটাও বন্ধ। তারপরে না খুলতে পারে মোবাইলের লাইট জ্বালায় এখানে না, এটা এরকম আটকানো ছিল, ছিটকানি হ্যাঁ দেওয়া ছিল, এটা বাইরে আমি খুলে আমি অন্ধকার তো প্রায় 8টা তখন আমি এই যে এখানে লাইট ছিল এই যে, কিন্তু লাইটটা ভালো ছিল, ওরা বাড়ি মনে হয় ভাঙছে। আমি দৌড়ায় আমার এই রুমে আসি, আমি দৌড়ায় আমার এখান থেকে আমি ওই টাইমে দ্রুত এটা খুলে আমি বের হয়ে আমি পিছনে দৌড় দিই যে আমার এর মধ্যে নেমেছিলেন। হ্যাঁ আমি এখানে নামছি, নেমে আমি ওই ভিতরে দৌড় দিই যে আমার ওই জানলায় দেখতে হবে যে ওরা কোনো সমস্যায় পড়ছে কিনা ভিতরে, যেহেতু ভিতর থেকে আটকানো, ওরা নিশ্চয়ই ভিতরে আছে। আমি দৌড়ায় ঠিক আমার জানলার কাছাকাছি যখন গেছি, টিচার চিল্লা উঠে যে অন্ধকারে ওর মোবাইল ফ্ল্যাশ সবাই জ্বালায় করতেছে, দেখতেছে, খুঁজতেছে সবাই। তো আমি এই চিল্লা উঠে যে অন্ধকার কে জানি শুয়ে আছে, এসে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালায় ভিতরে ঢুকি। ওরা তখন বাইরে চলে আসে, ওরা বাইরে দাঁড়াচ্ছিল। আমি আমার শাশুড়ি এখানে, আমার শাশুড়ি এই পা এই পর্যন্ত, ওই পাটা দেখে ওই টিচার ওই ভয় পেয়ে গেছিল। শাশুড়ি এখানে শোয়া, আমার মেয়ে, আমার ছেলেটা শাশুড়ি কোলে, আমার মেয়েটা এই পাশে। আমি দৌড়েছি, 3 জনে ধরেছি, ধরে আমার শাশুড়ির দেখে ও শক্ত হয়ে গেছে, শাশুড়ি ছেলেটাও শক্ত হয়ে গেছে, মেয়েটাও শক্ত হয়ে গেছে, কিন্তু ওর গালের ভিতরে কোলে উঠাইছি, ওর গালের ভিতরে গজ ঢুকে, গজ মানে ওর নানির ওলনা ছিঁড়ে ওর নানিরে বাঁধছে মুখ, আর হচ্ছে ওই মাথাটা থেতলাই দিছে নানির, এখানে ফাটানো, এই মাথার পিছনে ফাটানো, বিভিন্ন জায়গায় আর কি মাথায় সম্পূর্ণ করেছে আঘাত, পা দেখছি কাটা। তারপরে আমার ছেলেটার হাতের এখানে দেখছি মনে হয় কি যা দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করছে, থেতলে একদম হয়ে গেছে। আমি কি করবো বুঝতেছি না, চিল্লাচ্ছে বাঁচাও আমার বাচ্চাদের। ওই সময় স্যার ওইখানে দাঁড়াইছিল, আমার ওয়াইফও বাইরে দিয়ে আসতেছিল, আমার চিল্লাপাল্লা শুনে। তার মধ্যে ওই আমার যে মেন যে ঘরের দরজা ওইটা খুলে ওই বেরোয় যায় শয়তানটা। বেরোয় যাওয়ার সময় ওরা বলে কে জানি দৌড় দিছে, পিছন থেকে ওরা ফলো করে কে দৌড় দিলে ততক্ষণ ও গেট খোলা পেয়ে ও দৌড়ে পালাই গেছে। আমি রাইখে আমি আবার দৌড়াই ঘরের মধ্যে, ওখানে চলে গেছি যে সমস্ত জায়গায় খুঁজছি যে আর কেউ আছে কিনা দেখার জন্য। ওরা সব পালাই গেছে, আর পাইনি। আবার দৌড়ে আইসে আমি আমার মেয়েটারে নিছি, আর প্রতিবেশীরা ওই সময় চিল্লা পাল্লাই সব চলে আসে, আশেপাশে যারা আছে। এপাশে সজীব নাম করে একটা ছেলে আমার সামনের পাশে, ও আসছে। আচ্ছা আমি বললাম ভাই আমার ছেলেটার একটু ধরে, আমি আমার মেয়েটারে কোলে নিলাম, নিয়ে দৌড়ায় আমি গেট পর্যন্ত গেছি, যাই ওইখানে আবার পড়ে গেছি, আমি গায়ে শক্তি নেই, মানে পড়ে যাওয়ার সাথে সাথে আমি বলছি কেউ একটা কিছু অ্যাম্বুলেন্স ডাকাটা, অটো ডাকো। তারপরে কেউ হয়তো একটা অটো নিয়ে আসে একজনে, আনার পরে আমি অটোয় আমার মেয়েরে আর ওই সজীব আমার ছেলেটারে নিয়ে আমরা সদর হাসপাতাল গেলাম।
চিল্লাতে আমার মেয়েটার কথা, আমার ছেলেটার, ওরা রেসপন্স করে না, ওঠে না, কোনো কথা বলে না, ওরা নড়ে না, নিঃশ্বাস নেয় না। আমি কি করে সহ্য করি? জমি নিয়ে মামাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের জেরে এই তিনজনকে খুন করা হয়েছে। 164-এর ধারা অনুযায়ী ও কিন্তু বলছে যে সে আমাদের বাসা থেকে এই দলিল টলিল নিতে আসছে, কারণ আমার ছোট ভাইয়ের কাছে সাধারণত সব জমি জমার কাগজপত্র থাকে। ও একটু বোঝে, ওর ওয়াইফ ভূমি অফিসে চাকরি করে, ওই সেই কাগজপত্র আনার কারণ মানে নেওয়ার কারণে যে এটা যদি ওর বাবার দেওয়া সেই সলো আপোষনামা, তারপরে সেই মুচলেখা সব কিছু সাবরেজিস্ট্রারের সামনেই ওরা দিছে, যেগুলো আমি কোর্টে প্লেস করলে আমি নিশ্চিত আমি এটাতে আমি পজিটিভ রায় পাবো। তো সেটা যাতে আমি না পাই, এটা আবার ওর জন্যে হার্মফুল হবে, কারণ ওর জন্য 7 বছরের জেল হবে। জাল দলিল পারপাস মামলায় সর্বোচ্চ জেল হচ্ছে 7 বছর, সেটাও হবে। এটাও জেনে এইটার আতঙ্কে পড়ে ও এই কাজটা করছে, সাথে আমাদের পরিবারকে শেষ করে দিয়ে গেল, 3টা মানুষকে দিয়ে। মর্মান্তিক এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শেফার আহমেদের মামাতো ভাই শামীম 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শামীম ফ্রান্সের নাগরিক, ঘটনার পরদিন ফ্রান্সে পালিয়ে যাচ্ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মূলত জমি নিয়ে বিরোধের কারণে শেফারের পরিবারকে নির্বংশ করতে চেয়েছিলেন তিনি। সেই পরিকল্পনাতেই ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড। এর আগে 2023 সালে রূপসা উপজেলায় অস্ত্রসহ আটক হয়েছিলেন শামীম। ওই মামলায় জামিনে বের হয়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন। গণ অভ্যুত্থানের পর আবার ফিরে এসে জমির দখলের চেষ্টা করেন, তা না পারাই এই হত্যার পরিকল্পনা। তারা মামাতো ফুফাতো ভাই। তো সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এই অর্থ পিচাস শামীম অর্থের মোহে, সম্পদের মোহে একটা জালিয়াতি দলিলের মাধ্যমে শেফারের বড় ভাই সাব্বিরের কাছ থেকে, সাব্বির সেজে একটা জালিয়াতি দলিল করে, সেখানে প্রায় 5 বিঘা জমির ডিলিংস থাকে। এখানে তার একটা প্রতিশোধাত্মক একটা জিঘাংসা ছিল আমার মনে হয়। সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা সূক্ষ্মভাবে তদন্ত করছি, এবং তদন্ত করে আমরা এই ঘটনার আরও যেসব যারা এর সাথে জড়িত আছে তাদের অচিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব, এবং ঘটনা প্রকৃত রহস্য উন্মোচন করে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করতে সক্ষম হব বলে মনে করি। একই দিন সন্ধ্যার পর আরও একটি মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় নগরের করিমনগর এলাকায়। সন্ত্রাসীরা বাড়ির মধ্যে ঢুকে স্ত্রীর সামনে আলাউদ্দিন মৃধাকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে হত্যা করে। আমরা 2 জনে দুয়ার ধারে বসেছিলাম, তা আসামি আইসে ওই ওনার পিছন থেকে চাপে ধরার পরে যখন বলছে যে ভাই আমি ধরছি, তখন আইসা মানে 6 জন লোক আসছে, আইসা একজনে গুলি করছে। গুলি করার পরে আর মানে বাদবাকি লোক 2 জন স্পষ্টে দেখা গেছে, আর বাদবাকি হয়েছে মাস্ক হেলমেট ক্যাপ মাথায় রয়েছে, তার জন্য বাদবাকি লোকদের আমরা চিনি না। 2 জনরে চিনি, একরাম আর যাইয়া নয়ন, এই 2 জনে স্পটে ছিল, ওদের 2 জনকে চেনা যায় মুখ, এদের মুখে কিছু ছিল না। তারপরে 3টা গুলি করার পরে তারপরে একরাম পাড়াই ধরে তারপরে তারে জবাই করছে। দর্শক, আমরা দেখছিলাম ক্ষমতা আর আধিপত্যের লড়াইয়ে শুধু পুরুষ নয়, বাদ যাচ্ছে না বৃদ্ধ থেকে নারী শিশুরাও। কেন তাদেরকেও টার্গেট করা হচ্ছে, এসব বিষয়ে আরও জানবো। সহকর্মী শেখ আল এহসান রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে। এহসান, যে ঘটনাগুলো আমরা দেখছিলাম যে একটি পরিবারে গিয়ে সেখানে বৃদ্ধ থেকে শুরু করে নারী শিশু সকলকেই ভিকটিম করা হচ্ছে, সকলকেই আসলে হত্যার টার্গেট করা হচ্ছে, কেন নারী ও শিশুরা বাদ পড়ছে না? তাদের তো আসলে ক্ষমতার লড়াইয়ে ভাগ কম। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। গত বুধবার রাতে খুলনায় ছেলের হাতে মা খুন হয়েছে। এইটা আমরা যখন শুটিং করেছি তার পরের ঘটনা হচ্ছে এটা। তো এই জায়গাটা বলছি এই কারণে যে আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা বা আপনার অপরাধ প্রবণতা যখন বেশি বেড়ে যাচ্ছে,
তখন এই ধরনের ঘটনা কিন্তু বেশি ঘটছে। মানুষের সবাই মনে করছে যে হয়তো আশেপাশে হত্যাকাণ্ড দেখে অনেকে উৎসাহিত হচ্ছে, মানুষের মধ্যে যে মমত্ববোধ বা যে ইয়েটা সেটা আর কাজ করছে না আগের মতো। সুতরাং মানুষ একটা নিষ্ঠুরতার দিকে চলে যাচ্ছে খুলনার আদালতে। বিশেষ করে যে 2 শিশু 7 বছরের এবং 5 বছরের 2 শিশুর কথা বলা হচ্ছে এবং তাদের নানিকে যে হত্যা করা হয়েছে, এটা একটা খুবই নৃশংসতম একটা উদাহরণ। এখানে ইট দিয়ে মাথা থেতলে তাদের হত্যা করা হয়েছে শুধু জমি নিয়ে বিরোধের কারণে। জমির দলিল তারা হস্তগত করার অভিপ্রায়ে ওই বাড়িতে ঢুকেছিল এবং সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, সেটা বাধা দেওয়ার কারণে এই 3 জনকে হত্যা করা হয়েছে। যখন অপরাধীরা আসছেন, হানা দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে, তখন সাধারণ মানুষ সেটিকে সমন্বিতভাবে প্রতিরোধ করার যে চেষ্টা, সেটি কি দেখা যাচ্ছে কিনা? সামাজিক সংগঠনগুলো মানববন্ধন বা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা ভয় কাজ করছে। যেখানে ভয় কাজ করছে পুলিশের মধ্যেও, পুলিশ কিন্তু এই সন্ত্রাসী সংগঠনগুলোকে চিহ্নিত করতে পেরেছে কারা কোথায় আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকর অ্যাকশন নিতে পারছে না। বিশেষ করে এখন আলোচনায় যে সন্ত্রাসী আছে সে হচ্ছে মোহাম্মদ রনি নামে একজন, তার নাম হচ্ছে মূলত পরিচিতি পেয়েছে গ্রেনেড বাবু নামে। তার অনুসারী খুলনা শহরে আছে প্রায় 500 জনের মতো। এই সশস্ত্র সন্ত্রাসীরাই এই যে আদালতের সামনে হত্যা করেছে, সেক্ষেত্রেও কিন্তু এই গ্রেনেড বাবুর নামটা এসেছে এবং প্রতিপক্ষের যে যারা আছে তাদেরকে দমন করার জন্য এই বাহিনীটা এখন সবচেয়ে বেশি সক্রিয়। এর পাশাপাশি আরেকটা বাহিনীর কথা সবচেয়ে বেশি হচ্ছে গ্রুপ, সেটা হচ্ছে হুমায়ুন কবির হুমা। এই গ্রুপটা হচ্ছে দৌলতপুর এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। খুলনা শহরে পলাশ নামে একজন আছে, এই গ্রুপটার 10 জন এখনও আদালতে কারাগারে আছে এবং 2 জন ছাড়া পেয়েছিল সেই 2 জনকেই আদালতের সামনে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। নূর আজিম নামে আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপটাও বেশ প্রভাব বিস্তার করেছে এবং এই প্রতিটা গ্রুপেরই কিন্তু মূল টার্গেট মাদক ব্যবসা। অর্থাৎ ইহসান, অপরাধের কয়েকটা গ্রুপ জিম্মি করে রেখেছে পুরো খুলনার সাধারণ মানুষকে। এসব বিষয়ে আমরা আরও জানবো আপনার কাছ থেকে। একটা বিরতি নিয়ে ফিরব। দর্শক, আরও একটা বিরতি নিয়ে ফিরছি ক্রাইম সিনে। আবারও স্বাগত ক্রাইম সিনে। গত 1 বছরে শতাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে খুলনা মহানগর সহ পুরো জেলায়। পারিবারিক ও ব্যক্তিগত বিরোধে দ্বন্দ্বের কারণ ছাড়াও মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনা ঘটছে বেশি। এমনকি আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী এবং তাদের গডফাদারদের পাশাপাশি শিকার হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরাও। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার সাথে সাথে রাজনৈতিক শান্ত পরিবেশ ঠিক রাখা বা নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। কিন্তু কেন, সেটাই জেনে আসবো এবার। গত 11 জুলাই শুক্রবার দুপুর 1টার দিকে দৌলতপুরের পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় বাড়ির সামনে ব্যক্তিগত গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। তিনি দৌলতপুর থানা যুবদলের একসময়ের সহসভাপতি ছিলেন। গাড়ি পরিষ্কারের সময় একটি মোটরসাইকেলে 3 জন ব্যক্তি এসে খুব কাছ থেকে তার মাথায় কয়েকটি গুলি করে। মাটিতে লুটিয়ে পড়লে 2 পায়ের রক কেটে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এবার আমাদের গন্তব্য সেই মাহবুবের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে পাওয়া যায় বাবা, মা, স্ত্রী ও ছোট ভাইকে। 4 মাস পেরিয়ে গেলেও এখনও চোখের পানি শুকায়নি পরিবারের সদস্যদের। মামলা করার পর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন। তাই তো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারাও। পলিটিক্স আছে, আপনার এলাকার হচ্ছে বা তার এই জনপ্রিয়তা অনেকের এটাই হয়নি বা কারোর কোনো কাজে বাধা সৃষ্টি হয়ে গেছে, এরকম বিভিন্ন কারণ। আর বেশি আপনার এটা প্রশাসন বলতে পারবে, তারা তো তদন্ত করতেছে, তারা এখনও আমাদের কিছু খোলাসা করেনি। তারা কয়েকজন আসামি অ্যারেস্ট করছে। আমি এখনও বলবো তারা সন্দেহভাজন, কেন তারা যেহেতু তাদের কোনো প্রুফ আমাকে দিতে পারেনি এবং তারা তাদের 164 করেনি, স্বীকারোক্তি করেনি। খুলনা দৌলতপুর থানার যুবদলের কিছু নেতা আমার মনে হয় স্বার্থেও বড় পোস্টে যাবে, এরকমভাবে ওকে সরাতে পারলে আমরা বড় পোস্টে যাব, এরকম একটা আমার ইদানিং এইগুলো চিন্তা ভাবনা হচ্ছে যে এইগুলো
যারা আমাদের দেখলে 2 বেলা সালাম দিত তারা আমার দিকে এখন মুখ ঘুরে হাঁটে, ভালো মন্দ জিজ্ঞাসাও করে না। আল্লাহর কে আল্লাহ আমার মাহবুবরে যেরকম করেছে আল্লাহ তারে যেরকম যেন সেই রকম শাস্তি ফাঁসি দিও বাবা, আমি আর কিছু চাই না আজ আমার। ওই এলাকায় পরপর আরও কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত 1 অক্টোবর ভোরের দিকে মায়ের পাশে ঘুমিয়ে থাকা তানভীর হাসান শুভকে জানালা দিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মাহবুবের বাড়ি থেকে শুভদের বাড়ির দূরত্ব প্রায় 300 মিটারের মতো। এছাড়া গত 2 নভেম্বর রাত 9টার দিকে মাহবুবের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কুয়েট গেট সংলগ্ন এলাকায় মোহাম্মদ এমদাদুল হক নামের এক মাদ্রাসা শিক্ষককে হত্যার ঘটনা ঘটে। মোহাম্মদ মামুন নামের এক বিএনপি নেতার উপর সন্ত্রাসীরা হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এমদাদুলের গায়ে লেগে তিনি মারা যান। 3 আগস্ট একই এলাকায় মোহাম্মদ আলামিন হাওলাদার নামের এক ব্যক্তিকে গুলি করে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। শুভদের বাড়িতে গিয়ে পাওয়া গেল তার মাকে। ছেলে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। সেদিনের ঘটনা বর্ণনা করলেন শুভর মা। প্রথমে শুভ আসে 12টা বাজে, তো ভাগনার ওষুধ আনতে হবে বলে ও আবার গেছে দৌলতপুরতে ওষুধ আইনে। আমি দেখছি যে শুভ ঘরে আসছে, গিরিল তালা মারা। শুভ আইসে হলো খাইছে, বোনের সাথে কথা বলেছে, ঘুমাইছে। হেডফোন দিয়ে ওই যখন ওই যে গেম খেলতেছিল পশ্চিম দিকে ফিরে, এদিকে ফিরে পশ্চিম দিকে মাথা দিয়ে, তখন এসি চালানো ছিল। চালানোর পরে আমি বলছি কাব্য খুব ঠান্ডা লাগছে, বন্ধ করো, তো বন্ধ করে দিচ্ছে। তার ও দেখি যে আমি উঠে বাথরুমে আসলাম, দেখি যে গেম খেলতেছে। তা আমি আর কথা বলি না ওর সাথে। গেম টেম খেলে আমি বাথরুমেতে গিয়ে নাতির দুধ খাচ্ছে, নাতির সাথে কথা বলে শুতে যাবো, দেখি যে জানলা খুটখুট করতেছে। তখন আমি বলি কি উঠে দাঁড়াইছি। তা অন্য সময় হলে চিল্লাপাল্লা করি, ওই দিন না আমি কোনো মনে বোবা হয়ে গেছে, আমি কিছু বলিনি। না বলার পরে মানে অঘরে আমি শুভর মুখের দিকে একবার তাকাই, আমি শোয়া গেছি। ও পাশে ছিল ওই সাইডে, মানে ওই এই পাশে তোষকে মাথা, আমার মাথা ওর এক জায়গায়। আমি মানে না ও জাজিমি ওর জাজিমও আলাদা, আমরা ওই জাজিমি আলাদা, একই ঘরে ছিলাম। এই ঘরে এসি আছে, তো কয়েক আম্মু তোমার গায়ে জ্বালা পোড়া করে, তুমি এখানে এসে শো। তো শোয়ার পরে ও এসি বন্ধ করে দেশে দিয়ে আমি ওই জানলা খুটুর করে উঠে দাঁড়াইছি। আমি কেন কতগুলো যেন পাও দেখলাম, কিন্তু আমি না জবান খুলতে পারিনি, আমার কি হয়েছে তা কি জানি। তারপরে আমি শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরেই ওই যখন 3টে গুলি মারিছে না, ওই মাথার মজক তো মোটা, যখন বাস্ট হয়ে ঘিলু সিটাই, তখন আমি কি চাল্লা হেডফোন বাস্ট হয়ে গেছে। ও সব এসি তারপর দিয়ে যে রক্ত, যদি কান বাস্ট হয়ে যাবে হেডফোন দিয়ে, তাহলে কান দিয়ে রক্ত পড়বে। আমি ওর কোলের ভিতর করে নিয়ে রক্ত দেখে আমি দৌড়েছি, গেট খুলে আমার বাপের বাড়ি ডাকি আমার ভাইদের ডেকে নিয়ে ওরা 250 বেডে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 6টা কত মিনিটই মারা গেছে। খুলনা মহানগরে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত খুনের ঘটনা ঘটেছে 50টি ও জেলায় 62টি। এছাড়া খুলনার বিভিন্ন নদ নদী থেকে উদ্ধার করা হয়েছে 43টি মরদেহ। এত বেশি মৃতদেহ এর আগে খুলনাবাসী কখনো দেখেনি, তাই সবসময় আতঙ্কে থাকতে হচ্ছে নগরবাসীকে। ভোরবেলা উঠে দোকানে যাই, শুনি যে অমুক জায়গায় খুন হয়েছে, পড়ে আছে, অমুক জায়গায় চিনতে হয়েছে, সে মার্ডার হয়ে গেছে। এরকম একটা আতঙ্কের ভিতরে আমরা আছি বর্তমানে। খুন খারাপই তো চলতেই আছে, এটার জন্য তো ভয় সবসময় থাকে যে হাঁটতে গেলে কখন না এসে আমার গায়ে গুলি লাগে, কখন না বোমা লাগে, কখন না কেউ ছুরি মারে, এটা তো ভয় আছেই। সন্ধ্যা হলে যে মোটরসাইকেলের শোডাউন যায়, এই শোডাউন তারা দেখে, আর সেই শোডাউনের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়েই তারা এই মানে খারাপ কাজের সাথে লিপ্ত থাকে। যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুব নাজুক অবস্থা মনে হচ্ছে আমাদের। 64টা জেলায় যদি কাউন্টিং করেন তো দেখবেন যে খুলনায় মার্ডার হয়েছে বেশি। কি জন্য হয় এই মার্ডারগুলো, কি জন্য হচ্ছে? প্রশাসন সেইভাবে নজরদারি দিয়ে এদের গুড়া থেকে যদি উগড়ায় ফেলায়, তাহলে এই সন্ত্রাসীগুলো থাকে না। গণ অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের নিষ্ক্রিয়তার সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে মাদকের বিস্তার যেমন বেড়েছে, তেমন হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে।
সময়ের ব্যবধানে নতুন নতুন অপরাধের যে মাত্রা, সেই মাত্রার সাথে মনে হচ্ছে যে প্রশাসন তাল মিলিয়ে সে অপরাধীদেরকে চিহ্নিত করা, তাদেরকে আইনের আওতায় আনা, সেক্ষেত্রেও তারা বোধহয় ব্যর্থ হচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে তাদের দায়িত্ব জ্ঞানহীনতা এখানে একটা বড় ব্যাপার। শুধুমাত্র দায়সারা গোছের বক্তব্য, দায়সারা গোছের ডিউটি, কিন্তু এটা নির্মূল করবার জন্যে তাদের যে একটা সার্বিক পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনা নিয়ে মাঠে নামা দরকার, সেটির অনুপস্থিতি আমাদের কাছে মনে হয়েছে মারাত্মকভাবে। পুলিশের তথ্যমতে বর্তমানে খুলনা শহর ও এর আশেপাশে উপজেলা নিয়ন্ত্রণ করছে 4টি সশস্ত্র সন্ত্রাসী দল। এই দলগুলোর নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু, নূর আজিম, হুমায়ুন কবির হুমা ও পলাশ শেখ। মূলত এই দলগুলোর মধ্যে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় বড় হত্যাকাণ্ড ও প্রকাশ্যে হত্যাকাণ্ডের বেশিরভাগ ঘটনা ঘটছে। এসব নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। একটা গ্রুপের কাছে তো 4-5টা অস্ত্র থাকে, ওই গ্রুপই কিন্তু বারে বারে অপারেশন করার পর তার যে নেতা আছে তার কাছে ফেরত দেয়। সুতরাং এখানে আমরা এই ধরনেরই একটা অস্তিত্ব পাচ্ছি যে একই অস্ত্র বারে বারে ইউজ হচ্ছে, অথবা একাধিক অস্ত্র থাকতে পারে। এর মধ্যে কিন্তু আমরা অনেক অস্ত্রকে আপনারা দেখেছেন যে আমরা গ্রেপ্তার, তাদের সাথে আমাদের একদম সরাসরি সংঘর্ষ হয়েছে এবং অনেক তারা আহত হয়েছে, আমরা অস্ত্র উদ্ধার করেছি। সুতরাং আমরা যেখানে যে তথ্য পাচ্ছি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা অভিযান পরিচালনা করতেছি, সেখানে কিন্তু আমাদের ফোর্সরা জীবনের মায়া করতেছে না। কদিন আগে আপনি দেখেছেন সোনাডাঙ্গাতে আমরা একটা বড় অপারেশন করে পলাশ টলাশ সবাইকে অনেকে ধরতেছে এবং সেখানে আমরা কিন্তু অনেক অস্ত্র পেয়েছি। সুতরাং আমরা অভিযান কিন্তু অব্যাহত আছে, আমরা আমাদের জীবনের মায়া কিন্তু আমরা করতেছি না। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দর্শক, আমরা দেখছিলাম অপরাধের পরম্পরা কি করে খুলনাকে ভয়ের চাদরে আটকে নিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বলয় তৈরি করতে পারেনি। আমরা এসব বিষয়ে আরও কথা বলতে চাই। সহকর্মী শেখ আল এহসান রয়েছেন আজকের ক্রাইম সিন স্টুডিওতে। এহসান, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, মাঠে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবিও আছে কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে, তারপরেও তাদের নিষ্ক্রিয়তার অভিযোগটি কেন? 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে পুলিশ আসলে একটু কোণঠাসা হয়ে পড়েছে। এক সময় কিন্তু খুলনা সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিত ছিল, চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিল। আর সাম্প্রতিক সময়ে পুলিশের যেহেতু একটু ক্ষমতা কমে গেছে, পুলিশ কোথাও অভিযানে যেতেও নিজেদের একটু ভয়ের মধ্যে আছে। সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু সেনাবাহিনীর সেই তৎপরতা আমরা কিন্তু একটু কম দেখছি। র্যাবে কার্যত কোনো কার্যক্রম নেই বললেই চলে। সব মিলিয়ে খুলনার যে নিরাপত্তা চাওয়ার যে জায়গাটা, সেটা আসলে নেই। নির্বাচন কেন্দ্রিক এই সন্ত্রাসী গ্রুপগুলো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে বা তাদেরকে দিয়ে বড় কোনো অকারেন্স করানো সম্ভব হতে পারে। অন্যদিকে সন্ত্রাসীরা যারা কারাগারে ছিল তারা কিন্তু বের হয়ে এসেছে, আবার সে আধিপত্য বিস্তার করছে। গ্রেনেড বাবুর যার কথা বলছি, তাকে এখনও আইডেন্টিফাই করতে পারেনি পুলিশ সে কোথায় আছে, বলছে ভারতে পালায় আছে। সেই ভারত থেকেই কিন্তু সে গোটা সাম্রাজ্য সে নিয়ন্ত্রণ করছে। এই ধরনের পরিস্থিতিগুলো পুলিশকে আসলে ভাবিয়ে তুলছে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে। আরেকটা বড় কথা হচ্ছে, এই সন্ত্রাসীদের কাছে যে পুলিশ বা যে ব্যক্তি একটু অ্যাক্টিভলি কাজ করছে তাদের বিরুদ্ধে, তারা কিন্তু তাদের একটা প্রোফাইল তৈরি করে ফেলছে এবং পরবর্তীতে ফোন করে ভয়ভীতি দিচ্ছে যে প্রশাসনের লোকদের, হ্যাঁ, এই সন্ত্রাসী বাহিনী প্রশাসনের লোকদেরকে ভয় দিচ্ছে যে আপনাদের তো এখানে এখানে বাচ্চা আছে, এখানে যাই, এইটা করে আপনার বাড়ি এখানে। যখন এটা শুনছে সেই ব্যক্তি বা সেই প্রশাসনের সেই ব্যক্তি কিন্তু তাদেরকে গুটিয়ে নিচ্ছে, কারণ তার নিজেরও জানের নিরাপত্তা রয়েছে। এখন খুলনার পরিস্থিতি কি? খুলনাতে সন্ধ্যার পরে একটা এখন নিরাপত্তা চলে আসছে। আগের মতো সেই চায়ের দোকানে আড্ডা বা এটা দেখা যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে, 2-5 জন মানুষ যদি কোথাও একসাথে হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কি হচ্ছে, পরবর্তী টার্গেটকে। বিশেষ করে যারা একটু রাজনীতিবিদ আছেন বা যারা একটু উঠতি রাজনীতি করছেন, তাদের মধ্যেও কিন্তু এই আতঙ্কটা কাজ করছে। পরবর্তী শিকারকে আমি না অন্য কেউ বা আমার কোনো ভাই বোন। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে নির্বাচন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সেখানে ভূমিকা জোরদার করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, আমরা শুনছিলাম কি করে রূপসা তীরের শিল্পনগর খুলনা এখন ভয়ের নগরীতে রূপ নিয়েছে। শুধু খুলনা নয়, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন। এই অবস্থায় যখন নির্বাচন আসন্ন, এসব অপরাধীরাই ব্যবহৃত হতে পারেন ক্ষমতার ট্রাম্প কার্ড হিসেবে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ হতে হবে, আরও ভাবতে হবে কি করে তারা নিরাপদ রাখবে সমগ্র বাংলাদেশকে। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম ঠুনকো বিষয় নিয়ে কথায় কথায় হরহামেশাই খুন হচ্ছে মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, দিনমজুর, কে নেই সেই তালিকায়। গেল 1 বছরে শতাধিক খুনের ঘটনা ঘটেছে ওই জেলায়। আর সে জেলা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নানা ঐতিহাসিক নিদর্শনের জেলা বগুড়া। রীতিমতো আতঙ্কের এক জনপদে পরিণত হয়েছে জেলাটি, যার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। তবে পুলিশ বলছে এসব ঘটনা আমলে নিয়ে তারা তৎপরতা বাড়িয়েছে আরো। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।